নমস্কার ক্লাস 8-এর সব বন্ধুদের, বিশেষ করে যারা 2026-এ পরীক্ষা দেবে তাদের সবাইকে স্বাগত। তোমরা তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাই না? তো আজকের আলোচনাটা কিন্তু একদম তোমাদের জন্যই। আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দারুণ একটা গল্প, অদ্ভুত আতিথেয়তা, এমনভাবে পড়ব, খুঁটিয়ে খুঁটিয়ে দেখব যাতে এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের উত্তর দিতে কোনো অসুবিধাই না হয়। কি রেডি তো? চলো খাতা পেন নিয়ে একদম তৈরি হয়ে যাও। আচ্ছা, আমি জানি বিদ্যাসাগরের লেখা মানেই সাধু ভাষা, আর এই সাধু ভাষাটা পড়তে গিয়ে অনেকেরই একটু চাপ লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। আমি গল্পের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ তোমাদের কাছে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব। আর শুধু তাই নয়, এমন কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার চান্স বলতে পারো প্রায় 100%। তো আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের প্রস্তুতির জন্য একটা আসল গেম চেঞ্জার হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই। দেখো, আমরা কিন্তু সরাসরি প্রশ্ন উত্তরে ঝাঁপিয়ে পড়ব না। তার আগে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কাজ আছে। কি সেটা? মাত্র 1 মিনিটে আমরা গল্পটার যে মূল ভাবনা, মানে সেন্ট্রাল আইডিয়াটা, সেটা বুঝে নেব। এটা একটা দারুণ স্মার্ট টেকনিক, কারণ গল্পের আসল কথাটা যদি মাথায় পরিষ্কার থাকে তাহলে প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক না কেন উত্তর দেওয়াটা একদম সহজ হয়ে যায়। বলতে পারো এটাই হলো আসল ভিতটা তৈরি করা। এই যে গল্পটা, এর পিনহনিটা কিন্তু ঐতিহাসিক। এখানে দুটো জাতির কথা বলা হয়েছে, একদিকে আছে আরব জাতি আর অন্যদিকে হল মুর জাতি। আর এদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল জানো? একদম সাপে নেউলে, মানে চরম শত্রুতা। বছরের পর বছর ধরে, বংশের পর বংশ ধরে এদের মধ্যে যুদ্ধ লড়াই লেগেই থাকত। এই যে শত্রুতার ব্যাপারটা, এটা কিন্তু গল্পের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রেখো। আচ্ছা, এবার আসি গল্পের সেই জায়গাটায় যেটা গল্পটাকে অদ্ভুত বানিয়ে তুলেছে। শোনো ঘটনাটা। এক মোর সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে গিয়ে পথ হারিয়ে ফেলেন, আর আশ্রয় চান কার কাছে? না, এক আরব সেনাপতি তাঁবুতে। আরব সেনাপতিও কোনো প্রশ্ন না করে পরম যত্নে তাকে আশ্রয় দিলেন। কিন্তু গল্পের আসল টুইস্টটা এখানে। কথা বলতে বলতে আরব সেনাপতি জানতে পারলেন যে লোকটা তার অতিথি, সেই তার বাবার খুনি। ভাবা যায় কি সাংঘাতিক একটা সিচুয়েশন! নিজের বাবার হত্যাকারী চোখের সামনে বসে আছে। কিন্তু আরব সেনাপতি কি করলেন? তিনি নিজের ব্যক্তিগত প্রতিশোধের কথা ভাবলেন না, তার চেয়েও বড় করে দেখলেন নিজের জাতির ধর্মকে। আর সেই ধর্মটা হল আতিথেয়তা, মানে অতিথি যেই হোক, এমনকি শত্রু হলেও তার সেবা করাটাই পরম কর্তব্য। তাই তিনি কি করলেন? সেই রাতে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিলেন, আর পরদিন সকালে পালিয়ে যাওয়ার জন্য একটা ভালো রাস্তাও দেখিয়ে দিলেন। এই যে নিজের চরম শত্রুর প্রতিও কর্তব্য পালন, এটাই হল গল্পের অদ্ভুত আতিথেয়তা। আশা করি এই গল্পের মূল ব্যাপারটা এখন তোমাদের কাছে একদম পরিষ্কার। তো চলো এবার আমরা আমাদের কনফিডেন্স বাড়ানোর প্রথম স্টেপে যাই। এখন আমরা 1 আর 2 নম্বরে কিছু খুব খুব ইম্পর্ট্যান্ট ছোট প্রশ্ন আর তার উত্তর দেখে নেব। এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ জরুরি। আমাদের লিস্টের প্রথম প্রশ্ন, আর এটা বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা। প্রায় প্রত্যেকবারই পরীক্ষা এটা আসে। প্রশ্নটা হলো, অদ্ভুত আতিথেয়তা গল্পটা কার লেখা, আর এটা কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তরটা একদম সোজা, আর এটা কিন্তু তোমাদেরকে একেবারেই ঠোঁটস্থ করে ফেলতে হবে। গল্পটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর নেওয়া হয়েছে তার আখ্যানমঞ্জরি বইটা থেকে। খাতায় কিন্তু এই উত্তরটা অবশ্যই একটা স্টারমার্ক দিয়ে লিখে রাখো, এটা আসবেই, ধরে নিতে পারো। চলো এবার 2 নম্বর প্রশ্নটা দেখি। গল্পের একটা জায়গায় তো 2 সেনাপতি একসাথে বসেছিলেন, তাই না? তো তখন তারা কি করছিলেন? এর উত্তরটা আরও সোজা। তারা দুজনে তাঁবুতে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন, মানে গল্পগুজব করছিলেন। ব্যাস, পরীক্ষা এলে ঠিক এইটুকুই লিখে দেবে। পরের প্রশ্নটা কিন্তু একটু ভেবে উত্তর দেওয়ার মতো। গল্পের একটা লাইন তুলে দেওয়া হয়েছে, উভয় সেনাপতি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিলেন। প্রশ্নটা হলো, কেন? হঠাৎ করে দুজনেই চুপ করে গেলেন কেন? এই চুপ করে যাওয়ার কারণটা কিন্তু খুব নাটকীয়। আসলে কি হয়েছিল, কথা বলতে বলতেই আরব সেনাপতি হঠাৎ করে বুঝতে পারেন যে তার সামনে যে অতিথি বসে আছে সেই তার বাবার খুনি। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর তার মনের ভেতরটা একবার ভাবো।
শোক, দুঃখ, রাগ, প্রতিশোধের আগুন সব একসাথে জ্বলে ওঠে। এই যে একটা বিরাট মানসিক ধাক্কা, এতে তিনি এতটাই স্তব্ধ হয়ে যান যে তার মুখ দিয়ে আর একটাও কথা বেরোয় না। সেই কারণেই তিনি চুপ করে বসেছিলেন। ছোট প্রশ্নের মধ্যে এটাই আমাদের শেষ প্রশ্ন। গল্পের একটা খুব ফেমাস লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে। লাইনটা হলো, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি এর পরে কাদের কথা বলা হয়েছে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। এখানে আরব জাতির কথা বলা হয়েছে, কারণ লেখক তো এই পুরো গল্পটা জুড়েই আরবদের এই অসাধারণ অতিথি সেবার গুণটাকেই তুলে ধরেছেন। এটাই তো গল্পের মূল বিষয়। ছোট প্রশ্নগুলো তো আমাদের রেডি। এবার আমরা এগোব সেই সব প্রশ্নর দিকে যেগুলো পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য একেবারে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে, মানে 3 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন। এই উত্তরগুলো কিন্তু একটু গুছিয়ে লিখতে হয়, তাই এবার খুব মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করো। কিন্তু আমাদের প্রথম বড় প্রশ্ন, লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, তাহার মুখবর্ণ বিবর্ণ হইয়া গেল। প্রশ্ন হলো, এখানে তাহার বলতে কার কথা বলা হয়েছে, আর কেন তার মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল? দেখো, এখানে তাহার বলতে আরব সেনাপতির কথা বলা হয়েছে। এবার চলো কারণটা স্টেপ বাই স্টেপ বুঝি। যখন 2 সেনাপতি নিজেদের বংশের বীরত্বের গল্প করছিলেন, ঠিক তখনই গল্পের সূত্র ধরেই আরব সেনাপতি টের পান যে তাঁর অতিথি তার বাবার হত্যাকারী। এই সত্যিটা জানার পর তার মনের মধ্যে একটা ঝড় ওঠে। একদিকে বাবার খুনির ওপর ভয়ঙ্কর রাগ আর প্রতিশোধের ইচ্ছা, আর অন্যদিকে নিজের জাতির ধর্ম, অতিথিকে সেবা করতেই হবে। এই যে দুটো উল্টো দিকের চিন্তা, এর সংঘাতে তার মনের মধ্যে যে মারাত্মক যন্ত্রণা শুরু হয়, সেই কারণেই তার মুখটা একেবারে রক্তশূন্য, ফ্যাকাশে হয়ে যায়। চলো এবার পরের প্রশ্নটা দেখি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমাপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই, মানে এই শত্রু শিবিরে আমার চেয়ে বড় শত্রু আপনার আর কেউ নেই। ভাবো কি অদ্ভুত কথা। প্রশ্ন হলো, কে এই কথাটা বলেছেন আর কেনই বা বলেছেন? এই কথাটা বলেছেন স্বয়ং আরব সেনাপতি। তিনি পরদিন সকালে মোর সেনাপতিকে বিদায় জানানোর সময় কথাটা বলেন। এর কারণটা খুব গভীর। তিনি আসলে মোর সেনাপতিকে দুটো জিনিস পরিষ্কার করে দিতে চেয়েছিলেন। এক, তিনি জানিয়ে দিলেন যে তিনি আসল সত্যিটা জেনে গেছেন, অর্থাৎ মোর সেনাপতি যে তার বাবার খুনি সেটা তিনি জানেন। আর 2, তিনি এটাও বুঝিয়ে দিলেন যে যতক্ষণ মোর সেনাপতি তার তাঁবুতে অতিথি ছিলেন, ততক্ষণ তিনি 100% নিরাপদ, কারণ অতিথিকে আঘাত করা আরবদের ধর্মের বিরুদ্ধে। কিন্তু সূর্য ওঠার পর যখন তিনি তাঁবু ছেড়ে বেরিয়ে যাবেন, তখন কিন্তু আতিথেয়তার ধর্ম শেষ। তখন শুরু হবে বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার কর্তব্য। তখন তিনি আর অতিথি নন, তখন তিনি চরম শত্রু। এইভাবেই তিনি তার দুটো কর্তব্যের মধ্যে একটা স্পষ্ট লাইন টেনে দিয়েছিলেন। আমরা কিন্তু আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন আমি তোমাদের এমন একটা মাস্টার কি বা বলতে পারো একটা সিক্রেট টিপস দেব, যেটা দিয়ে তোমরা এই গল্পের নামকরণ বা চরিত্র নিয়ে যে কোনো বড় প্রশ্নের উত্তর খুব সহজে লিখে ফেলতে পারবে। এই গল্পের মূল মন্ত্রটা কি জানো? একটাই লাইন, শত্রুর প্রতিও অতিথি সেবা। এই লাইনটা শুধু মাথায় রাখো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গল্পের নামকরণটা কতটা সার্থক বা আরব সেনাপতির চরিত্রটা কেমন ছিল, যাই আসুক, তোমাদের উত্তরের আসল পয়েন্ট হবে এটাই। তোমাদের শুধু গুছিয়ে লিখতে হবে কিভাবে আরব সেনাপতি নিজের ব্যক্তিগত দুঃখ, রাগ, প্রতিশোধের ইচ্ছাকে ছাপিয়ে নিজের জাতির মহান ধর্মকে পালন করেছেন। তার এই যে মহানুভবতা আর কর্তব্যবোধ, এটাই গল্পটাকে অসাধারণ করে তুলেছে। এই পয়েন্টটা ভালো করে লিখলেই দেখবে পুরো নম্বর পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি অদ্ভুত আতিথেয়তা নিয়ে তোমাদের আর কোনো দ্বিধা নেই, সবটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। ভেবে দেখো তো, আরব সেনাপতি তো তার কর্তব্যকে বেছে নিয়েছিলেন, কিন্তু আমাদের নিজেদের জীবনে যদি কখনো প্রতিশোধ আর কর্তব্যের মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে কোনটা বেছে নেওয়া উচিত বলে তোমাদের মনে হয়? উত্তরটা নিয়ে অবশ্যই একটু ভেবো। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই খুব ভালো করে পড়াশোনা করো।